ক্লাবে আমাদের সন্ধ্যাকালীন আড্ডা চলছিল। বড়দা বলল, আমিও একসময় তোমাদের মতোই নাস্তিক ছিলাম। আমরা সকলে উৎসুকভাবে নিরুত্তর রইলাম, কারণ এরূপ ভূমিকার উদ্দেশ্য আমাদের অজানা ছিল না। কেবল অমূল্য মুখ বিকৃত করে হাসল। বড়দা টেবিলের উপর থেকে পা নামিয়ে বলল, কিন্তু একবার এমন একটা ব্যাপার ঘটলো যে তারপর প্রেতজনিতে অবিশ্বাস করা আমার পক্ষে একেবারেই অসম্ভব হয়ে দাঁড়ালো। অনেকদিন আগের কথা, তা প্রায় 10 বছর। সেরকম ভয়ঙ্কর অভিজ্ঞতা জীবনে আর কখনো হয়ে ওঠেনি। রেলে কাটা পড়তে পড়তে বেঁচে গিয়েছিলাম সেবারের মতো। অমূল্য সক্ষোভে কপাল চাপড়ে বলল, ঈশ্বর, আমাদের কপালটাই মন্দ, কাকে আর দোষ দেব? পাছে আবার ঝগড়া বেঁধে যায়, তাই পৃথ্বী তাড়াতাড়ি বলল, এই, কাউকে দোষ দিতে হবে না। বড়দা, তুমি আরম্ভ করে দাও তো। বড়দা শত্রুমিত্র সকলকে সমান অগ্রাহ্য করে অবিচলিতভাবে একটা চুরুট ধরালো, আর তারপর তারপর গল্প আরম্ভ করলো। কেউল জংশনের মতন এমন একটা লক্ষ্মী ছাড়া স্টেশন বোধহয় এই পৃথিবীতে আর কোথাও নেই। লুপ লাইন থেকে যেদিকেই যেতে চাও, কেউলে অন্তত তোমাকে 3 ঘন্টা বিশ্রাম করতেই হবে। সেবার বিয়ে পরীক্ষা দিয়ে মামার বাড়ি বেড়াতে যাচ্ছিলুম এলাহাবাদে। সন্ধ্যের সময় মুঙ্গের থেকে বেরিয়ে রাত্রি প্রায় ওই 8টা নাগাদ কিউলে পৌঁছানো গেল। সেখানে পশ্চিমে ট্রেন আসবে সেই রাত্রি 11টায়। সুতরাং অফুরন্ত অবকাশ। আমার সঙ্গে কেবলই ছিল একটা মাত্র সুটকেস, সেটাও কুলির জিম্মা করে দিয়ে লম্বা লম্বা কাকড় ঢাকা প্ল্যাটফর্মের ওপরে পায়চারি করতে লাগলুম আমি। ক্রমে ট্রেন বেরিয়ে গিয়ে স্টেশনটা এক্কেবারে জনমানব শূন্য হয়ে খালি হয়ে গেল। ঘন্টা তিনেকের মধ্যে আর সেই স্টেশনে কোনো গাড়ি নেই। কিন্তু এই একলাই শূন্য প্ল্যাটফর্মে কাহাতো কি আর পায়চারি করা যায়? ঘন্টাখানেক ঘুরে বেড়াবার পরে দেখলুম কোথাও কেউ নেই। স্টেশন স্টাফও বোধ করি এই অবসর সময়টায় একটা নিদ্রা দিয়ে নিচ্ছে। গ্যাসের বড় বড় ল্যাম্পগুলো জনহীন প্ল্যাটফর্মে অনর্থক আলো বিকীর্ণ করছে। আমিও এদিক ওদিক চেয়ে ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে ঢুকে পড়লুম। ভাবলুম নিরিবিলি একটু ঘুম দিয়েই নেওয়াই যাক। হ্যাঁ হ্যাঁ, টিকিট কিন্তু আমার ইন্টার ক্লাসেরই ছিল। ওয়েটিং রুমে ঢুকে মাঝখানে দেখলাম একটা বড় গোছের টেবিল, তার ওপর কেরোসিনের ল্যাম্প ঘোলাটেভাবে জ্বলছে। টেবিলের চারপাশে প্রায় 10 থেকে 12খানা চেয়ার, আরাম কেদারা সবই আছে। একটি চেয়ারে বসে একজন ভদ্রলোক হালকা হালকা ঝিমুচ্ছিলেন। একটা চামড়ার হ্যান্ডব্যাগ তার সামনে টেবিলের ওপর রাখা ছিল। আমি ঢুকতেই তিনি চমকে উঠে তাড়াতাড়ি করে ব্যাগটা নিজের কাছে টেনে নিলেন। আর কেউ যে ওই ওয়েটিং রুমে আছে তা আমি প্রত্যাশাও করিনি। যাই হোক, অনধিকার প্রবেশের সংকোচন দমন করেই একটা চেয়ার টেনে নিয়ে আমি বসলুম। ভদ্রলোক মিটমিট করে আমার দিকে তাকাতে লাগলেন। বয়স্ক লোক, মুখে দাঁড়িয়ে আছে, ওস্তাদগড়ের তৈরি ঝলঝলে কোট প্যান্টুলুন পরা, কিন্তু তবু যেন দেখে বাঙালি বলেই সন্দেহ হলো আমার। একটু ইতস্তত করে জিজ্ঞাসা করলুম, মশায়ের কোন দিকে যাওয়া হচ্ছে? ভদ্রলোক ব্যাগটি তুলে নিজের কোলের ওপর রাখলেন। এমন সন্দিগ্ধ চোখে আমার দিকে তাকাতে লাগলেন যেন তার ওই ব্যাগটি চুরি করার জন্যই আমি ও ঘরে ঢুকেছি। তারপর সতর্কভাবে বললেন, আমি বিলেত যাচ্ছি। কিছুক্ষণ অবাক হয়ে চেয়ে থেকে আমি বললুম, হ্যাঁ? তিনি আবার বললেন, বিলেত যাচ্ছি। আপনি? লজ্জিতভাবে বললুম, আমি এই এই কাছেই এলাহাবাদ যাচ্ছি।
তার সতর্ক সাবধান ভাবটা অনেকটা যেন কেটে গেল। তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, এলাহাবাদ? তো এলাহাবাদে কি করেন? কিছু করি না, মামার বাড়িতে বেড়াতে যাচ্ছি। আপনি কি কখনো সেখানে ছিলেন? ওখানে আমি লিটন কলেজে ফিজিক্সের প্রফেসর ছিলাম। আমার নাম বিরাজমোহন সেন। বিরাজমোহন সেন নামটা আমার খুবই পরিচিত। আমার মামাদের মুখে তার অনেক গল্প শুনেছি। মামারা তার কাছেই পড়েছিলেন। বিরাজবাবু একজন নামজাদা প্রফেসর ছিলেন, কিন্তু হঠাৎ মাথা খারাপ হয়ে যাওয়ায় তাকে অধ্যাপনার কাছ থেকে অবসর নিতে হয়। আমি সংকুচিত হয়ে উঠলুম। তারপর খুব ভালো করে তাকে পর্যবেক্ষণ করলুম, কিন্তু তার চেহারায় মাথা খারাপের কোনো লক্ষণই দেখতে পেলুম না আমি। প্রকাণ্ড কপালখানা বুদ্ধি ও পাণ্ডিত্যেরই পরিচয় দিচ্ছে। উঁচু বাঁকা নাক, চোখের দৃষ্টিতে এমন কিছুই নেই যা পাগলামি বলে মনে করা যেতে পারে। আমি বললুম, আমি আপনার নাম শুনেছি। আমার মামারা আপনার ছাত্র ছিল। তাই নাকি? তাদের নাম কি বলুন তো? আমি নাম বলতেই তিনি লাফিয়ে উঠে বললেন, ওহো, শৈল, নীরজ, ওদেরকে তো খুব ভালো করে চিনি। তুমি তাদের ভাগ্নে? বেশ বেশ বেশ, বড় খুশি হলাম। বলে তিনি ব্যাগটা আবার টেবিলের ওপর রাখলেন। আমার বড়ই হাসি পেল। জিজ্ঞাসা করলুম, আপনার ওই ব্যাগটিতে কোনো মূল্যবান জিনিস আছে, তাই না? তিনি একটু চুপ করে থেকে বললেন, মূল্যবান? হ্যাঁ, তা বলতে পারো। এমন মূল্যবান জিনিস পৃথিবীতে আর নেই। আমি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলুম, আচ্ছা, তো কি জিনিস? তিনি আস্তে আস্তে বললেন, একটা চশমা। বিলেতে স্যার অলিভার লজকে দেখাতে যাচ্ছি। আরো আশ্চর্য হয়ে গেলুম। বললুম, চশমা? স্যার অলিভার লজকে দেখাবেন? কিসের চশমা? তুমি ভূতে বিশ্বাস করো? ভূত? হ্যাঁ, প্রেতজনী। মনে হলো মাথা খারাপের যে কথাটা শুনেছিলাম আমি, সেই কথাটা নেহাতি মিথ্যে নয়। নইলে আপাত দৃষ্টিতে এমন একজন বিজ্ঞ লোক হঠাৎ আবোল তাবোল কথা কয় কেন? তারপর আমি বললাম, উম, না, যা চোখে দেখা যায় না তা আমি বিশ্বাস করি না। তিনি একটু হাসলেন। যা চোখে দেখা যায় না তাই যদি অবিশ্বাস করো, তাহলে পৃথিবীর অধিকাংশ জিনিসই অবিশ্বাস করতে হয়, তাই না? এক বিন্দু জলে লক্ষ কোটি জীবাণু আছে। সেগুলো কি চোখে দেখা যায়? মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয়। এক্স রে দিয়ে জ্যান্ত মানুষের গোটা কঙ্কালটা দেখা যায়। সাদা চোখে কি তাকে দেখতে পাও? তা পাই না বটে, কিন্তু ভূত যে মাইক্রোস্কোপ কিংবা এক্সরে দিয়েও দেখা যায় না। তিনি আবার হাসলেন, গূঢ় রহস্যময় হাসি। তারপর তিনি বললেন, তা বটে, তবে সাদা চোখেও তো অনেকে দেখেছে। আমি এবার বললুম। তারা হয় ভ্রান্ত নয় ঠগ। তিনি গম্ভীর হয়ে বললেন, পৃথিবীতে সকলকে ভ্রান্ত কিংবা ঠগের পর্যায়ে কিন্তু ফেলা যায় না। খাঁটি লোকও আছে। শিশির ঘোষ চোচ্চোর ছিলেন না, নির্বোধও ছিলেন না। কিন্তু তোমার এখন বয়স কম, নাস্তিকতাই তোমার বয়সের ধর্ম। আমিও তোমার মতোই অবিশ্বাসী ছিলুম, বুঝলে। বেশি দিন নয়, 2 বছর আগে পর্যন্ত আমি প্রেতজনী সম্পর্কে ঘোর নাস্তিক ছিলুম। তারপর হঠাৎ একদিন সব ওলট পালট হয়ে গেল। যে অপূর্ব জিনিস না জেনে আবিষ্কার করে ফেললুম, তাতে জীবনের ধারাটাই বদলে গেল। কি আবিষ্কার করলেন? তিনি কিছুক্ষণ স্থির থেকে আবার বললেন, একটা চশমা, বায়নোকুলার লেন্সও বলতে পারো। আমি উত্তেজিত হয়ে বললুম,
সেই চশমাই কি আপনার ব্যাগে রয়েছে? হুম। ওই চশমাই স্যার অলিভার লজকে দেখাতে নিয়ে যাচ্ছেন? হ্যাঁ। আহ, কি ব্যাপার, আমাকে একটু সবটা বলুন, আমার ভারী কৌতূহল হচ্ছে। তিনি এবার বলতে শুরু করলেন। লোকের কাছে বলে যেরকম হাস্যস্পদ আর ক্ষতিগ্রস্ত হয়েছি, তাতে কাউকে আর সত্যি বলতে ইচ্ছা করে না। যা হোক, তুমি যখন আগ্রহ প্রকাশ করলে, তখন শোনো। আমি বিজ্ঞানের অধ্যাপক। বিজ্ঞানের রাজ্যে বাতি, খেয়াল আর কল্পনা স্থান নেই। সেখানে নিরস নিষ্ঠুর সত্যের কারবার। সুতরাং ভূতপ্রেত সম্বন্ধে আমার মনে যে একটা মজ্জাগত বিরুদ্ধতা থাকবে, তা সহজেই অনুমান করতে পারবে। ভেবে দেখো, নিঃসংশয়ে ভূতপ্রেত বিশ্বাস করা যেতে পারে এমন জোরালো প্রমাণ আজ পর্যন্ত কিছু পাওয়া গেছে কি? সবটাই কেমন ধোঁয়া ধোঁয়া, অনিশ্চিত। বৈজ্ঞানিক কেউ কেউ স্বীকার করেছেন বটে, কিন্তু বিজ্ঞান কিন্তু স্বীকার করেনি। বিজ্ঞান চায় নিরেট স্থূল সত্য, আবছায়া অস্পষ্ট সে কিচ্ছু চায় না। তাই শিক্ষার গুণে আমিও চিরদিন ভূতপ্রেতকে ঠাট্টাই করে এসেছি। কোনান ডোয়েল, স্যার অলিভার লজ এদেরকে ভ্রান্ত খেয়ালি মনে করেছি। কখনো ভাবিনি যে আমি একদিন অন্যকে বিশ্বাস করাবার জন্য এভাবে ছুটোছুটি করে বেড়াবো, আর তারা আমাকে পাগল মনে করে আমার কথাটা হেসে উড়িয়ে দেবে। এটাই বোধহয় আমার জীবনের সবচেয়ে নিষ্ঠুর পরিহাস। বছর 2 আগে কলেজের ল্যাবরেটরিতে আমি দূরবীনের লেন্স নিয়ে এক্সপেরিমেন্ট করছিলাম। একটা বড় সবুজ রঙের ক্রিস্টাল একদিন কুড়িয়ে পেলুম। সেইটে তুমি বোধহয় আর্ট স্টুডেন্ট, সব কথা বুঝবে না। মোটামুটি বলে রাখি, একটা অদ্ভুত ফিকে সবুজ রঙের ক্রিস্টাল একদিন আমার হাতে এসে পড়েছিল। তাই থেকেই নিজের হাতে কতগুলো লেন্স তৈরি করছিল। যন্ত্রের সাহায্য না নিয়ে হাতে করে ঘষে ঘষে লেন্স তৈরি করা কিন্তু সহজ কাজ নয়। বিস্তর সময় লাগে, তাছাড়া সব সময় নির্ভুল হয় না, বাঁকাচোরা থেকে যায়। কিন্তু আমার খেয়াল হয়েছিল, তাই নিজের হাতেই তৈরি করছিল। একদিন দুপুরবেলা, তখনও লেন্স সম্পূর্ণ তৈরি হয়নি, কেমন হচ্ছে দেখবার জন্য আমি সেগুলোকে ফ্রেমের ওপর বসিয়ে চোখে পড়লুম। চশমার দোকানে চোখ পরীক্ষা করার সময় যেরকম ফ্রেম চোখে পরিয়ে দিয়ে তাতে বিভিন্ন শক্তির কাঁচ বসানো হয় এবং পরখ করা হয়, দেখেছো বোধহয়। আমি ঘাড় নাড়লুম। বিরাজবাবু আবার বলতে লাগলেন। দুপুরবেলা ল্যাবরেটরিতে কেউ ছিল না। আমি দোর বন্ধ করে একা কাজ করছিলাম। কিন্তু চশমা চোখে দিয়ে মুখ তুলেই দেখলুম একজন লোক ঠিক আমার সামনের চেয়ারে বসে একদৃষ্টে আমার পানেই তাকিয়ে রয়েছে। লোকটা সাহেব, টকটকে গোলাপি রং, মুখে ছুঁচলো দাড়ি, তার অদ্ভুত বেশভূষা। মধ্যযুগে ইউরোপীয়রা যেরকম মখমলের জরিদার পোশাক পরত, অনেকটা সেই রকম। আমি ভ্যাবাচাকা খেয়ে তাড়াতাড়ি চশমাটা খুলে ফেললুম। দেখলুম কেউ কোথাও নেই, চেয়ার পুরো খালি। খানিকক্ষণ কিচ্ছু বুঝতেই পারলুম না। তারপর আবার চশমা পরে দেখলুম লোকটা বন্ধ দরজার ভেতর দিয়ে চলে গেল। বিরাজবাবু চুপ করলেন। আমি রুদ্ধশ্বাসে প্রশ্ন করলুম, তারপর 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 কি হলো? বিরাজবাবু বললেন, এমনই অভাবনীয় এই ঘটনা যে ভালো করে হজম করতেই কয়েকটা দিন কেটে গেল। শেষে বুঝলাম ভুল নয়, সত্যি অজ্ঞাতসারে একটা অপূর্ব জিনিস আবিষ্কার করে ফেলেছি, যার সাহায্যে সূক্ষ্ম দেহ প্রত্যক্ষ করা যায়। এই জিনিস নিয়ে প্রথমে কি করব বুঝতে পারলুম না। শেষে ঠিক করলুম আমাদের প্রিন্সিপাল সাহেবকে একবার বলে দেখব। তার কাছে গেলুম, একটু উত্তেজিতভাবেই আমার আবিষ্কারের কথাও বললুম। তিনি আমার দিকে কিছুক্ষণ চেয়ে থেকে বললেন, সেন, আপনার শরীরটা বোধহয় খারাপ হয়েছে, আপনি কিছুদিন ছুটি নিয়ে বিশ্রাম করুন। নিরাশ হয়ে তার কাছ থেকে ফিরে এলো। তারপর প্রফেসরদের মধ্যে আমার অন্তরঙ্গ যারা ছিলেন তাদেরকেও বললুম। তারাও আমাকে ছুটি নিয়ে বিশ্রাম করার উপদেশ দিলেন। আশ্চর্য আমাদের দেশের লোকের মনোভাব।
কেউ একবার জিনিসটা দেখতে চাইলেন না, একবার বললেন না দেখি আপনার কথা সত্যি কি মিথ্যে। মরিয়া হয়ে আমি ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরকে এক দরখাস্ত করলুম, তাকে সব কথা জানিয়ে লিখলুম যে তিনি যদি ইচ্ছে করেন তবে সর্বসমক্ষে আমি ডেমনস্ট্রেট করে দেখাতে পারি। সপ্তাহখানেক পরে আমার চিঠির জবাব এলো। ইতিমধ্যে বোধহয় আমার পাগলামির কানাঘুষো চারপাশে ছড়িয়েই গিয়েছিল। ভাইস চ্যান্সেলর সাহেব বিনীতভাবে আমাকে জানিয়েছেন যে আমি যদি কাজ থেকে অবসর গ্রহণ করার দরখাস্ত করি তাহলে তৎক্ষণাৎ আমার দরখাস্ত মঞ্জুর হবে। রাগের মাথায় কাজটা ছেড়ে দিল। তারপর সারা ভারতবর্ষে যত বিজ্ঞ সুধী আছেন সকলে দৌড়ে দৌড়ে চশমা নিয়ে ঘুরে বেরিয়েছি। এমন সব লোকের কাছে গিয়েছি যাদের পৃথিবী জোড়া নাম, কিন্তু সকলের কাছেই এক উত্তর পেয়েছি। কেউ হেসেছেন, কেউ তাড়িয়ে দিয়েছেন, কেউ বলেছেন সময় নেই। আমার কথাটা সত্যি কি মিথ্যে তা যাচাই করে দেখবার কৌতূহল কারোর হলো না। যখন দেখলাম এদেশে এই মহামূল্য আবিষ্কারের মর্ম কেউ বুঝবে না, তখন স্থির করলাম বিলেত যাব। অন্তত একজন লোক আছেন যিনি প্রকৃত তত্ত্বান্বেষী, যিনি আমার কথা না শুনে আমাকে ফিরিয়ে দেবেন না। ইতিমধ্যে এক অদ্ভুত ব্যাপার ঘটতে আরম্ভ করেছিল, বুঝলে। বললে বিশ্বাস করবে না, চশমার ওপর নানা অলৌকিক উৎপাত হতে শুরু করেছিল। প্রেত লোকের জবনিকা মানুষের চোখ থেকে সরে যায়, এটা বোধহয় তাদের অভিপ্রেত নয়। তাই রোজ চশমাটার ওপর নতুন নতুন দুর্ঘটনা ঘটতে লাগলো। কখনো অকারণে হাত থেকে পড়ে যায়, কখনো ট্রেনে ব্যাগ শুদ্ধ হারিয়ে যায়, কখনো চোরে চুরি করতে আসে, এ ধরনের ব্যাপার। যখনই চশমা চোখে দিই দেখি ওরা আমাকে ভয় দেখাচ্ছে, চশমাটা ভেঙে ফেলার ইঙ্গিত করছে। একবার একটা অদৃশ্য হাত আমার মাথার চুল ধরে এমন নাড়া দিল যে চশমাটা চোখ থেকে ছিটকে মেঝেই পড়ল। ভাগ্যিস কার্পেট ছিল, নইলে সেদিনই ওটা যেত। যা হোক, অনেক কষ্টে অনেক যত্নে এখনো পর্যন্ত ওকে অটুট রেখেছি। জানি না শেষ পর্যন্ত স্যার অলিভার লজের কাছে পৌঁছতে পারবো কিনা। এ হচ্ছে যাকে বলে একটা ফ্রিক। এর অবিকল নকল কখনো তৈরি হওয়া সম্ভব নয়। ভদ্রলোকের অত্যাশ্চর্য কথাগুলো আমার বদ্ধমূল অবিশ্বাসের গোড়ায় যেন একটা প্রবল নাড়া দিয়ে গেল। আমি কিছুক্ষণ চুপ করে থেকে জিজ্ঞেস করলুম, আচ্ছা, এই চশমা যে কেউ চোখে দিলেই ভূত দেখতে পাবে? হ্যাঁ, নিশ্চয়ই পাবে, যদিও সে পরীক্ষা করবার সুযোগ আজ পর্যন্ত আমি পাইনি। আমি নিজে যতবার পড়েছি ততবারই দেখতে পেয়েছি। আমি আর কৌতূহল দমন করে রাখতে পারলুম না, শেষে বলেই ফেললুম, তাহলে আমাকে একবার দেখাতে পারেন? নিশ্চয়ই পারি। দেখাবার জন্য আমি ছটফট করে বেড়াচ্ছি, কিন্তু আমার দুর্ভাগ্য কেউ দেখতে চায়নি। ব্যাগ খুলে তিনি সযত্নে একটি তুলোয় মোড়া চশমার কেস বার করলেন। তারপর তিনি অতি সন্তর্পণে কেসটিকে খুললেন। কেসের মধ্যে একটি মজবুত গোছের চশমা, তবে ঠিক চশমা নয়। আজকাল এরকম বাইনোকুলার চশমা বেরিয়েছে, অনেকটা সেরকমই দেখতে। সামনে কতগুলো সবুজ কাঁচ লাগানো, আর তার আশেপাশে পেতলের স্ক্রু। টটই সেলের মতো মোটা মোটা তার আর্ম। বিরাজবাবু উঠে এসে সাবধানে আমার নাকের ওপর চশমাটি বসিয়ে দিলেন। প্রথমে তেমন কিছু দেখতে পেলুম না, কেবল সবুজ ধোঁয়া। বিরাজবাবু আস্তে আস্তে স্ক্রুগুলোকে ঘোরাতে লাগলো আর কম্পিত স্বরে বললেন, কিছু দেখতে পাচ্ছ? এবার দাঁড়াও, এবার। ক্রমশ চোখের দৃষ্টি পরিষ্কার হতে লাগলো। মনে হলো যেন ধোঁয়াটা আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে। তারপর বায়োস্কোপের ছবির মতন স্পষ্ট সব জিনিস দেখতে পেলাম। ঘরে কেরোসিনের যে ল্যাম্পটা জ্বলছিল তাতে সামান্য আলো হচ্ছিল, কিন্তু চশমার ভেতর দিয়ে যখন দেখলুম আলোটা ঢের গুণ বেশি, উজ্জ্বল অথচ মোলায়েম।
সেরকম অলৌকিক আলো জীবনের কখনো দেখিনি। কোথা থেকে আসছে বোঝা যায় না, অথচ সর্বত্র সমানভাবে পড়ছে। কোথাও ছায়া নেই। আশ্চর্য আলো। এইটাই বোধহয় প্রেতলোকের দীপ্তি। তবে আলোর কথা থাক, সেই আলোতে যা দেখলুম তা ভয়াবহ কিছু না হলেও আমার হৃৎপিণ্ডটা একবার ডিগবাজি খেয়ে কিছুক্ষণের জন্য যেন নিস্তব্ধ হয়ে গেল। দেখলুম টেবিল ঘিরে প্রত্যেক চেয়ারে একটি করে লোক বসে আছেন। তাদের পেছনে মাথার পর মাথা, ঘরের মধ্যে তিল ফেলার জায়গাটুকু নেই, আর সবাই তীব্র নির্নিমেষ চোখে আমার পানেই তাকিয়ে রয়েছেন। বিরাজবাবু আমায় জিজ্ঞেস করলেন, এবার দেখতে পাচ্ছ? গলা দিয়ে আওয়াজ বেরোলো না আমার, তাই উত্তরও দেওয়া হলো না। ডান দিকে মাথা ফিরিয়ে দেখি আমার গা ঘেঁষে একটি প্রেত দাঁড়িয়ে আছে। মুখের দিকে কটমট করে তাকিয়ে আছেন তিনি। বাঁ দিকে তাকিয়ে দেখি ঠিক তাই। আমার মাথার চুলগুলো সজারুর কাঁটার মতো খাড়া হয়ে উঠল। হৃৎপিণ্ডটা আবার সচল হয়ে গলার কাছে ধরাস ধরাস করতে লাগলো। এদের যে কত রকমের চেহারা তা বর্ণনা করা যায় না। সাহেব আছেন, চীনা ম্যান আছেন, ভারতীয় লোক আছেন, আবার নিকশ কান্তি নিগ্রহ রয়েছেন। কোনো ভেদজ্ঞান নেই এদের মধ্যে। একজন শীর্ণকায় উপবীতধারী ব্রাহ্মণ এবং একটি পালক দেওয়া টুপি পরা 16 শতাব্দীর সাহেব পাশাপাশি বসে রয়েছেন দেখলুম। সকলেরই দৃষ্টি আমার ওপর। আমার মনে হলো কেউ আমার প্রতি সন্তুষ্ট নন। যেন দাবি জন্মানোর আগেই আমি তাদের রাজ্যে ঢুকেছি বলে তারা আমার ওপর প্রচণ্ডভাবে চটে গিয়েছে। ক্রমে তাদের মধ্যে একটা আলোচনা শুরু হলো দেখলুম। কানে কিছুই শুনতে পেলুম না, কিন্তু মুখ আর হাত নাড়া দেখে আন্দাজ হলো যে খুব উত্তেজিতভাবে তর্ক চলছে, এবং এই তর্কের যে মূল বিষয়বস্তু আমি, তাতে কোনো আমার সন্দেহ রইল না। শেষে সেই পইতে পড়া শীর্ণ ব্যক্তিটি আমার দিকে ফিরে আঙুল দেখিয়ে খুব তীব্রভাবে কি একটা যেন বলতে আরম্ভ করলেন, কিন্তু কোনো ফলই হলো না আমার তাতে। তিনি কি বললেন আমি একটা বর্ণ শুনতে পেলুম না। অনেকক্ষণ বক্তৃতা দেওয়ার পরে তিনি টেবিলের ওপর একটা নিঃশব্দ চপেটাঘাত করে চুপ করলেন। তখন আবার তাদের মধ্যে তুমুল তর্ক আরম্ভ হলো। এই সমস্ত ব্যাপার দেখতে দেখতে আমার মনের অবস্থা যে কি রকম হয়েছিল সে সম্বন্ধে বিশদে কিছু বলিনি, বলার দরকারও নেই বোধহয়। তোমরা সহজেই আন্দাজ করে নিতে পারছো তা। চশমার ভিতর দিয়েই যে ভূতের রাজ্যটা আমি দেখতে পাচ্ছিলাম, চশমা খুলে ফেললে আর যে সেটা দেখতে পাবো না, এই কথাটা যেন আমি পরিষ্কারভাবে ভুলে গিয়েছিলাম। মনে হচ্ছিল সাদা চোখেই যেন এদেরকে দেখছি, যেন নির্জন মনুষ্যহীন একটা জায়গায় এক পাল ভূতের মধ্যে এসে পড়েছি। তারা আমাকে ঘিরে বসে যেন আমার ভাগ্যটাকে বিচার করছে। তাদের তর্কের উত্তেজনা ক্রমেই বেড়ে উঠতে লাগলো। আমার মনে হলো আমাকে নিয়ে এরা ভীষণ একটা কাণ্ড কিছু বাঁধাবে। আমার বুদ্ধি বিবেচনা যা সামান্য অবশিষ্ট ছিল তাদের কাণ্ড দেখে তাও যেন লুপ্ত হয়ে গেল। চশমাটা খুলে ফেললেই ল্যাঠাটা চুকে যেত, কিন্তু তা না করে আমি কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালুম। অমনি তারাও সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো। তারপরে যেন কি একটা ভয়ঙ্কর সংকল্প করে জ্বলন্ত দৃষ্টি মেলে আস্তে আস্তে আমার দিকে অগ্রসর হতে লাগলো। আমি আর চুপ থাকতে পারলুম না। বিকট চিৎকার করে চেয়ার উল্টে ফেলে দরজার দিকে দৌড় মারলুম। প্ল্যাটফর্মে পৌঁছে দৌড়তে দৌড়তে ঘাড় ফিরিয়ে দেখলুম তারা তেমনই ভিড় করে আমার পেছনে তীরে আসছে। এই সময় একটা বিরাট রৌ রৌ শব্দ কানে গেল। সঙ্গে সঙ্গে চলন্ত ট্রেনের ফোঁস ফোঁস হর হর শব্দ। ঠিক প্ল্যাটফর্মের কিনারায় পৌঁছে আমি হ্যাঁচকা মেরে নিজেকে সামলে নিলুম। গরম ইঞ্জিনটা শো শো শব্দ করে আমার প্রায় নাকের সামনে থেকে বেরিয়ে গেল। হ্যাঁচকা দিয়ে নিজেকে সামলালুম বটে,
কিন্তু ভারী চশমাটা নাকের ওপর থেকে ছিটকে গিয়ে পড়লো ঠিক লাইনের ওপরে। আর গাড়ির চাকাগুলো গড় গড় করে সেটাকে গুঁড়ো করে দিয়ে চলে যেতে লাগলো। আমার হাতে পায়ে আর জোর ছিল না। অবশভাবে আমি প্ল্যাটফর্মে কাঁকড়গুলোর ওপরে শুয়ে পড়লুম। চেতনা লুপ্ত হয়ে আসছিল, মাথার মধ্যে ঝিমঝিম করছিল। তারই মধ্যে ক্ষীণভাবে শুনতে লাগলুম মন্দীভূত ট্রেনের চাকার আর লোহালক্করের শব্দ। মনে হলো যেন এতক্ষণে সেই প্রেতগুলো সবাক হয়ে আমাকে ঘিরে বিচিত্র স্বরে মহানন্দের হাসি হাসছিল। মিনিট কয়েক পরে সংজ্ঞা হলে দেখলুম চারিদিকে অসংখ্য লোকের ভিড় জমে গেছে, আর বিরাজবাবু পাগলের মতো আমার দুটো নড়া ধরে ঝাঁকানি দিচ্ছেন আর বলছেন, এই এই কি করলে তুমি? এই কি করলে? আমার চশমা কই? আমার চশমা কই? মূর্ছা যাওয়াই সৎযুক্তি বলে বিবেচনা করে আমি আবার মূর্ছিত হয়ে শুয়ে পড়লুম। শুনছিলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গল্প ভূতান্বেষী বড়দার সবুজ চশমা। আজকের গল্প আপনাদের কেমন লাগলো তা তো জানবই, তার আগে জেনে নিই আজকের গল্পে চরিত্র পাঠে কে কে ছিল। আজ গল্প পাঠে অনির্বাণ, গল্পে বড়দার চরিত্রে শুভম, পৃথ্বীর চরিত্রে ঋষিকেশ, অমূল্যর চরিত্রে আমি রেজ, বিরাজবাবুর চরিত্রে সুমন, কলেজের প্রিন্সিপালের চরিত্রে সৌম এবং অন্যান্য চরিত্রে ঋষিকেশ। আজ সমগ্র গল্প পরিচালনায় সুমন, গল্পের সাউন্ড মাস্টার মিক্সিং বিজিএমে অরিজিৎ, গল্পের পোস্টার ডিজাইনিংয়ে রেজ এবং টিম ম্যানেজমেন্টে ঋষিকেশ। আজকের গল্প আপনাদের কেমন লাগলো তা আপনারা জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া আমাদের ইমেল আইডিতে। জানাতে ভুলবেন না, প্রত্যেকবারের মতোই আমরা থাকবো আপনাদের অপেক্ষায়।